পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক, নগদে বর্তমান প্রশাসক হিসেবে আছেন বদিউজ্জামান দিদার স্যার। ওনার উপর একটা অ্যাটাক হয়েছে এবং দিদার স্যারের সাথে আমি সরাসরি কাজ করার সুযোগ পেয়েছিলাম। স্যার হচ্ছিল একজন অনবদ্য পার্সন, মানে ডাইনামিক পার্সোনালিটির যে একটা এক্সাম্পল হয় তার মধ্যে যদি আমি এক্সাম্পল দিতে চাই, স্যারকে উল্লেখ করতে হবে। এত ডাইনামিক একজন পার্সন। এবং বুঝতেই পারছেন যে আপনার একটা প্রতিষ্ঠানের বাইরে থেকে এসে তাকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে বাইরে থেকে গিয়ে কাজ করাতে কতটুকু অনেস্ট পার্সন হলে আসলে এরকম দায়িত্ব দেওয়া হয়। তো নিউজটা দেখলাম, খুবই খারাপ লাগছে আসলে। ঠিক আছে, কারণ এরকম হলে তো আসলে কাজ করার প্রতি মানুষের যে আগ্রহ, বাট আমি জানি যে স্যার কাজ করবেন। কারণ স্যারের সাথে আমি প্রায় 1 বছরেরও বেশি সময় কাজ করার সুযোগ পেয়েছি। মানে ট্রুলি একজন ডাইনামিক পার্সন আমার কাছে মনে হয়েছে। তা আমরা আসেন পড়ি। দেখেন, ফোকাস রাইটিং, ঠিক আছে। রাইটিং কে মেনি পিপল, মেনি মাইন্ড অ্যান্ড মেনি পিপল উইল ডিভাইড দ্য কনসেপ্ট অফ রাইটিং ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। অনেকে অনেক ভাবে এটা ক্লাসিফাই করবে। এখন ক্লাসিফিকেশন নিয়ে আমাদের আসলে কোনো মারামারি কাটাকাটি নাই, ঠিক আছে। আমাদের মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে যে রাইটিংটা শিখতে পারা। তো মোটা দাগে আমরা ফোকাস রাইটিং এর এই কনসেপ্টটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। একটা কি, একটা হচ্ছে গিয়ে আপনার ডেসক্রিপটিভ রাইটিং, ডেসক্রিপটিভ রাইটিং, ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে কি, আর্গুমেন্ট রাইটিং। হ্যাঁ, আচ্ছা। তো মোটা দাগে উই হ্যাভ ক্লাসিফাইড দ্য রাইটিং বিটুইন 2 পার্টস। একটা হলো ডেসক্রিপটিভ রাইটিং আর একটা হচ্ছে গিয়ে কি, আর্গুমেন্ট রাইটিং, ঠিক আছে। তো মূলত যেটা হয় সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ রাইটিং এর আপনার, আমরা যদি বলি এর মধ্যে আবার অনেকগুলো ভাগ দেওয়া যেতে পারে চাইলে। যেমন ধরেন আমি যদি বলি যে অপিনিয়ন দেওয়া, ঠিক আছে। তারপর ধরেন অপিনিয়ন দিতে বলে ডেসক্রিপটিভ রাইটিং এ, ঠিক আছে। কিংবা ধরেন ফোকাস রাইটিং বলতে পারেন। হ্যাঁ, অনেকে অনেক ভাবে ডাকতে পারে, ঠিক আছে। ফোকাস রাইটিং বলতে পারেন, অপিনিয়ন বেসড রাইটিং। ওকে, এরকম আসলে অনেক ভাবেই ক্লাসিফাই করা যায়, যেগুলো হয়তো বা আমরা আসলে আলোচনা করব না, আমাদের এগুলোতে আলোচনা যাওয়ার দরকার নাই। কিন্তু মোটা দাগে আমরা রাইটিংকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। কি কি, ডেসক্রিপটিভ রাইটিং আর একটা হচ্ছে ফোকাস রাইটিং। সো আমরা এর মধ্যেই লিমিটেড রাখবো আমাদের এই আলোচনাগুলা। তেমন খুব একটা গুরুত্বপূর্ণ না। এগুলা লিখতে লিখতে আমাদের আলোচনাতে আসবে, তখন আমরা এমনিই জানবো, সমস্যা নেই। ঠিক আছে। তো এখন দেখেন, আমরা আজকে মূলত আলোচনা করতে যাচ্ছি কি নিয়ে, ডেসক্রিপটিভ রাইটিংটাকে নিয়েই আলোচনা করতে যাচ্ছি। নাও, হোয়াট ইজ ডেসক্রিপটিভ রাইটিং? ঠিক আছে, ডেসক্রিপটিভ রাইটিং মানে ওই যে আর্গুমেন্ট রাইটিং ছাড়া আপনি যা দেখেন সবই ডেসক্রিপটিভ রাইটিং, ঠিক আছে। আপনাকে যেমন বলতেছে, ধরেন আহ, বাংলাদেশের আর্থিক সমস্যার জন্য একটা, ওরা যে এই বিষয়ে মন্তব্য দিয়ে আপনি একটা আর্টিকেল লেখেন, এটা একটা ডেসক্রিপটিভ রাইটিং, ঠিক আছে। কিংবা ধরেন আপনাকে মনে করেন বললো যে এই ইন্টারিম গভর্নমেন্ট কি সফল নাকি ব্যর্থ, এই বিষয়ে আপনি একটা ফোকাস রেটিং লেখেন, আপনার মতামত দেন। এটা একটা ডেসক্রিপটিভ রাইটিং, ঠিক আছে। আর আর্গুমেন্টে কি হয়, আর্গুমেন্টে একটা অ্যাজাম্পশন থাকে, একটা কনক্লুশন থাকে, একটা গিভেন ফ্যাক্ট থাকে। সবকিছু মিলিয়ে একটা সিচুয়েশন দেওয়া হয়, যেই সিচুয়েশনটাকে আমরা কি করি, অ্যানালাইজ করি। যেমন ধরেন আমি মনে করেন বললাম যে ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, following the takeover of the control of the country, interim government has done nothing to control the price level of regular commodities. So, interim government is a interim government has failed. ঠিক আছে, এটা একটা আর্গুমেন্ট রাইটিং। সো নাও শো ইউর রিজনিংস টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ সাপোর্ট বাই স্টেটমেন্ট, এরকম কিছুটা বলতে পারে। তখন আপনি কি করবেন, তখন আপনি ইউ উইল ফর্ম ভ্যালিড আর্গুমেন্ট যে হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট হয়তো বা দাম নিয়ন্ত্রণ করতে পারে নাই, কিন্তু দিস ইজ নট অনলি দ্য অনলি ক্রাইটেরিয়া টু ডিফাইন দ্য সাকসেস অর ফেলিওর অফ এন গভর্নমেন্ট, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দিস উই নিড টু কনসিডার হোয়াট সাকসেসেস the government has achieved in maintaining law and order, or
what is the what was the condition 6 months ago, and what is the condition. So what results we can, what comparison we can see if we compare both period of time. তো এইভাবে দেখে 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 বলবেন যে, সো এদিক থেকে চিন্তা করলে বলতে পারি যে আর্গুমেন্ট করে ইন্টারিম গভর্নমেন্ট সাকসেসফুল বা ফেল করছে, এরকম করে আমরা কি করি, আলোচনা করি, ঠিক আছে। তো আর্গুমেন্ট রাইটিংটা একটা কমপ্লিট সেট আপ রাইটিং, ঠিক আছে। কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংটা কিন্তু এটা কোনো সেট আপ রাইটিং না, ঠিক আছে। এটা কিরকম, একটু দাঁড়ান, হ্যাঁ। যে নাম্বার হোয়াটসঅ্যাপ করতে বলা আছে সেটা হোয়াটসঅ্যাপ করে রাখ। অবস্থা খুব খারাপ আছে, ঠান্ডা লাগছে প্রচন্ড রকম ভাবে। ওকে, এবার দেখেন, এই যে ডেসক্রিপটিভ, ঘামে নাকি, হ্যাঁ, ফ্যানটা ছেড়ে দিব। তো এই যে ডেসক্রিপটিভ রাইটিং, তো আর্গুমেন্ট রাইটিং তো বুঝলাম ওটা কিরকম, একটা ফরম্যাটেড রাইটিং, ওটা একটা ফরম্যাট আছে। তো অন দ্য বেসিস অফ দিস ফরম্যাট ইউ উইল ডেভেলপ ইউর রাইট আপ। ওইখানে আসলে আলোচনা করার কিছু নাই, আমরা ফরম্যাট দেখাবো, আলোচনা করব। কিন্তু ডিসক্রিপটিভ রাইটিং আলোচনা করার মতো অনেক কিছু আছে। ডেসক্রিপটিভ রাইটিং এর প্রথমে মনে রাখবে, শুধু ডেসক্রিপটিভ না, পৃথিবীর যে কোনো রাইটিং এরই কমপক্ষে তিনটা পার্ট থাকতে হয়, ঠিক আছে। দেয়ার আর থ্রি পার্টস অফ এ ডেসক্রিপটিভ টপিক। একটা ডেসক্রিপটিভ টপিকের তিনটা পার্ট থাকে। ফার্স্ট ওয়ান কি, ইন্ট্রোডাকশন, ঠিক আছে। সেকেন্ড ওয়ান কি, বডি প্যারাগ্রাফ। থার্ড ওয়ান কি, কনক্লুশন। ভালো করে বুঝে নেন, ঠিক আছে। তো এই হলো তিনটা পার্ট আছে আমার ডেসক্রিপটিভ রাইটিং এর, ঠিক আছে। এখন বডির মধ্যে গিয়ে আপনি আপনার প্রয়োজন মোতাবেক যতগুলা প্যারা অ্যাড করার দরকার হয়, আপনি মনে করেন যতগুলা প্যারা অ্যাড করবেন সেটা অন্য হিসাব, সেটা নিয়ে আমাদের কোনো সে নাই, ঠিক আছে। ওকে, এখন ক্লাস নিচ্ছি, এখন কি আনতে হবে এটা বলার দরকার নেই, সকালবেলা ফোন দিয়ে বলো, ঠিক আছে। ক্লাস টাইমে ক্লাস করতে হবে। তাহলে এটা কি হলো, যে আপনি বডিতে আপনার প্রয়োজন মাফিক যতগুলো টপিক আনতে হয় বা আলোচনা করতে হয় আপনি করবেন, কিন্তু মোটা দাগে আপনার ডেসক্রিপটিভ রাইটিং এ তিনটা পার্ট থাকবে, ইন্ট্রো, বডি, কনক্লুশন, শেষ। এখন দেখেন, একটা জিনিস আপনাকে আমি বলি, আমরা বলতেছি যে ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন, এটা হলো রাইটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবেন, হোয়াট স্টার্টস হেয়ার, ঠিক আছে। মনে রাখবো কি, হোয়াট স্টার্টস হেয়ার, ইন্ট্রোডাকশন যা শুরু হবে, উইল বি ফিনিশড হেয়ার, এখানে যে শেষ হবে। মানে ইন্ট্রোডাকশন আপনি যে শুরু করবেন, কনক্লুশনে গিয়ে সিম্পলি কি হবে, শেষ হবে। তো হ্যাঁ, দিচ্ছি। কি রে? সোয়াবিন? তা কি আরে? মিউট করেন। তরকারি?
সবাই শুনতে পারছেন আমাকে? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন আমরা কি বললাম যে হোয়াট স্টার্টস হেয়ার উইল বি ফিনিশড হেয়ার, মনে রাখবেন, ঠিক আছে? এই জায়গাটা যেন কোনো ভুল না হয়, মনে রাখবেন রাইটিংটা আসলে আহ, আমরা যেটা লিখি, হ্যাঁ আমরা লিখে চাকরি পাচ্ছি, এভরিথিং ইজ ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু রাইটিং এর কিছু স্ট্রাকচার ব্যাপার আছে, আমাদের মেনটেন করতে হয়। আমরা এই জিনিসগুলো অনেকেই মেনটেন করি না। এখন ব্যাপারটা হলো, আমার দেশে যদি কেউই মেনটেন না করে, আমরা একসাথে পরীক্ষা দিই, ওইখানে কেউ না কেউ চান্স পাবেই। রাইটিং বুঝতে গেলে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আপনি মন চাইলে একটা ফোকাস রিডিং লিখে ফেললেন তা হবে না, অনেক কিছু মানতে হবে। এখন না মানলেও চাকরি পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানতে পারলে আপনি সবার থেকে একটু অনন্য সাধারণ হয়ে গেলেন, ঠিক আছে? আর কিছু লাইনটা কি বলতেছি ভালো করে বুঝেন, হোয়াট স্টার্টস হেয়ার উইল বি ফিনিশড হেয়ার, এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। অর্থাৎ ইন্ট্রোডাকশনে আপনি যা বলবেন তার পরিসমাপ্তি ঘটবে কনক্লুশনে। সো ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন যদি প্যারালাল ভাবে না চলে, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার রাইটিংটা আমি সুন্দর হয়েছে বলতে পারবো না। কিরকম জিনিসটা আমি একটু বুঝাই, দেখেন। ধরেন আপনি আমাকে একটা টপিক বলেন তো, সবাই আমাকে দুই একটা টপিক বলেন তো শুনুন। the women empowerment. বুঝি না, জোরে বলেন। দাদা ওই Women empowerment. বাল্টিক অঞ্চলের 3টা রাষ্ট্র এখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে জোট করছে, রাশিয়ার রিং থেকে ইয়া থেকে বেরিয়ে। এত আসলে ভারী টপিক নিয়ে লিখতে গেলে সমস্যা, দেশীয় টপিকে আসেন, বাল্টিক অঞ্চলের টপিকে আসবে না প্রশ্ন, ফোকাস এটাই কখনো, ঠিক আছে? ওকে। ব্যাংকের দুর্নীতি, এটা নিয়ে লেখা চাই দাদা। ব্যাংকের কোনটা নিয়ে? রিফর্ম ব্যাংক খাতে যে ইয়া হয়েছে দুর্নীতি, বা ব্যাংক খাতে যে মানে হতে পারে, হ্যাঁ, এটা অ্যাকাউন্টে ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফোকাস রেটিং। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা একটা টপিক নিলাম, মনে করেন টপিক নিলাম, ঠিক আছে? যে যে ব্যাংকিং সেক্টর, তারপর কি বললাম, করাপশন এন্ড ওয়ে আউট। ওয়ে আউট মানে কি? এটা মানে এটা থেকে বের সলিউশন সমাধান করা বা বের হওয়া। ওয়ে আউট উত্তরণ মানে করা। হলো সমাধান। ওয়ে আউট কি? সমাধান, ঠিক আছে? উই উই ওয়ান্ট সাম ওয়ে আউটস, ঠিক আছে? সমাধান থাকছে, ঠিক আছে? হুম। তাহলে কি বলবো? বা আমরা এটার জন্য কি বলতে পারি? আমরা বলতে পারি যে ওয়ে আউট ওয়ার্ডটাকে যদি আমরা মনে করেন না লিখতে চাই, আমরা একটা মনে করেন যে আনকমন ওয়ার্ড নিয়ে আসতে পারি, সেটা কি? যে করাপশন এন্ড রেমেডিস, মানে কি সমাধান, ঠিক আছে? বা প্রতিকার টাইপের কি হতে পারে, তাই না? তো মনে করেন আপনাকে এই লাইনে একটা কি বলেছে, যে একটা আর্টিকেল লিখতে বলেছে, নাও ইউ হ্যাভ টু রাইট অ্যান আর্টিকেল রিগার্ডিং দিস ইস্যু। এখন প্রশ্ন হলো, এই ইন্ট্রো এবং কনক্লুশনে কি হবে এটা একটু বুঝেন। দেখেন, আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হলো, অ্যাট ফার্স্ট ইউ উইল ইউ উইল ডিসাইড যে আপনি কি লিখতে যাচ্ছেন। দেখেন, যদি আপনাকে মোটা দাগে প্রশ্ন দেওয়া হয়, ব্যাংকিং সেক্টর নিয়ে তুমি একটা আর্টিকেল লেখো, মনে করেন আপনারে বলছে, এখন আপনি কি করলেন? আপনি মনে করেন যে ভাবলেন যে আপনি অনেক কিছু লিখবেন। আপনি কি লিখবেন? আপনি ব্যাংকিং সেক্টরের এই যে ধরেন একটা হিস্ট্রি তুলে ধরবেন, ঠিক আছে, হতে পারে, তাই না? তারপরে ধরেন লাস্ট 16 ইয়ার্স এর ঘটনাগুলোকে তুলে ধরবেন। তারপর মনে করেন যে কারেন্ট কন্ডিশনকে ধরে ধরবেন, ঠিক আছে? তারপর হয়তো বা আপনি প্রবলেমস গুলা কি বলবেন, দেখেন। তারপর ধরেন আপনি কিছু রিকমেন্ডেশনস দিবেন, দিয়ে তারপর কি করবেন, আপনি হয়তো বা একটা কনক্লুশন দিবেন, ঠিক আছে? এরকম অনেক কিছু দিবেন, তাই না? মানে আমাদের রাইটিং এ যেটা আসে, আমরা সাধারণত এই ধরনের একটা লেখা লিখি, তাই না? হ্যাঁ, কথা কি এরকম দাদা স্ট্রাকচার ইন্ট্রোডাকশনে কি প্রবলেমটাও দিতে হয়? না, আমি ইন্ট্রোডাকশনে কি প্রবলেম দিতে হয় কিনা সেটা আমি না, আমি বলেছি সাধারণত ব্যাংকিং সেক্টর নিয়ে যখন লিখতে বলবে, যদি বলে শুধু ব্যাংকিং সেক্টর নিয়ে লিখেন, তাহলে আপনি এরকম একটা একটা সিকোয়েন্স ওয়াইজ সবগুলো লিখবেন না এক এক করে। হ্যাঁ জি এভাবে জি লিখবো দাদা, হ্যাঁ এখন এভাবে জি, লিখবো। আমরা আপনি বুঝে যদি যাচ্ছি। এটা লিখেন,
তাহলে মনে রাখবেন, আপনাকে এটা ইন্ট্রোডাকশনে সরাসরি মেনশন করে দিতে হবে যে আপনি কি লিখতেছেন। এবং কিভাবে মেনশন করবেন জানেন? আপনি সরাসরি মেনশন করবেন যে দিস এসে উইল, ঠিক আছে, উইল 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 প্রেজেন্ট ইটস হিস্টোরি, হ্যাঁ, তারপরে ব্লা 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 এন্ড অফার সাম রিকমেন্ডেশনস, ঠিক আছে। ওকে, আপনাকে এইভাবে সরাসরি জি। মেনশন করতে হবে। কারণটা কি? ইন্ট্রোডাকশন পড়ে টিচারকে বুঝতে হবে যে রাইটার কি লিখতে যাচ্ছে। তো এই এসেতে আপনি কি প্রদর্শন করতে যাচ্ছেন, যদি তা উল্লেখ না করা থাকে, তার মানে কি রাইটার ফার্স্ট প্যারা পড়ে ফেলার, সরি, এক্সামিনার ফার্স্ট প্যারা পড়ে ফেলার পরেও জানে না যে আমার রাইটার আসলে আমার এইখানে কি কি লিখতে যাচ্ছে, ঠিক আছে। এই লাইনটা যদি না আসে, আমি আপনাকে মার্কিং খুব খারাপ দেব। ইন্ট্রোডাকশনে আপনার এই একটা লাইন কমন, যে এই লেখাতে আপনি কি লিখতে চাচ্ছেন। এখন যেটা হয় সাধারণত 20 মার্ক, 25 মার্ক, 30 মার্কের ফোকাস রাইটিং এ টপিকটা এত বড় হয় না। এটা একটা ব্রডার টপিক, ব্যাংকিং সেক্টর নিয়ে লিখেন। লিখতে গেলে হিস্ট্রি লিখতে হবে, 16 বছর ইতিহাস লিখতে হবে, কারেন্ট কন্ডিশন লিখতে হবে, প্রবলেম লিখতে হবে, রিকমেন্ডেশন দিতে হবে। তো এটা হলো কিছু যে বিসিএস পরীক্ষা দিবেন যখন 50 মার্কের এসে আসবে তখন। কিন্তু যদি ব্যাংকের এক্সামে যান, তারা দেখবেন মোটা দাগে ফিক্সড করে দিচ্ছে, 99% আর্টিকেলে তারা ফিক্সড করে দিচ্ছে। যেমন এখানে ফিক্স করে নিছি, ব্যাংকিং সেক্টরে দুর্নীতি নিয়ে লেখো এবং রেমেডি নিয়ে লেখো। এই হলো গিয়ে কথা, ঠিক আছে। তো এখন আপনি কি করবেন? এই আর্টিকেলে ব্যাংকিং সেক্টরের দুর্নীতিকে তুলে ধরবেন এবং কিছু রেমেডি দিবেন। তাহলে আপনি কি লিখবেন? দিস এসে উইল প্রেজেন্ট the ongoing corruptions of banking sector and offer some solutions or panaceas or some remedies, ঠিক আছে। সো এই লাইনটা আপনার লেখাতে অবশ্যই আসতে হবে। স্যার কি বললাম, বুঝতে পেরেছেন? কেউ না। জি। বুঝতে হ্যাঁ পেরেছেন। দাদা, বুঝতে হুম? পারছি। দাদা এবার মডারেটর একটু মিউট করে দেন না। না, দাদা স্যার সবাইকে একটু মিউট উপস্থিত করে ছিল। দেন। সবাইকে একটু মিউট করে দেন, যে তাহলে ভালো যার হবে। যার মতো মিউট হয়ে যান, তারপর যাকে পাচ্ছি ওই ক্লাস থেকে বের করে দিচ্ছি। যার যার মতো মিউট হয়ে যান সুন্দর করে, ঠিক আছে। হ্যাঁ, সবাই মিউট হয়ে গেছেন না? গুড। এবার আপনার এই যে একজনকে পাইছি, দিলাম ক্লাস থেকে বের করে। ইউনুস সাহেব, আমি সরি, ঠিক আছে, আপনি ক্লাসে নয়েজ ক্রিয়েট করছেন। হয়ে গেল, সব ক্লিয়ার। থ্যাংক ইউ। তাহলে এই এই জিনিসটা আপনার আসতে হবে লেখাতে, যেন টিচার ইন্ট্রোটা পড়েই বুঝে যায় যে ভাই ও এটা লিখতেছে, ওরা এভাবে মার্কিং করবো, ঠিক আছে। এখন কনক্লুশনে কি কি করবেন? কনক্লুশনেও সেম কথাটা কিন্তু আসতে হবে। এখন আপনি কনক্লুশনে কি হয়তো বা লিখবেন এরকম যে, মানে লিখবেন এরকম যে, ইন কনক্লুশন আমরা কি বলতে পারি, যে আওয়ার ব্যাংকিং সেক্টর, ঠিক আছে, ইজ crammed with, হ্যাঁ, লট অফ ইস্যুস, ঠিক আছে, বা লট অফ প্রেডিক্যামেন্টস। মানে কি, যে আমাদের ব্যাংকিং সেক্টর হচ্ছে আপনার প্রচুর পরিমাণ সমস্যায় জর্জরিত। দেয়ার ফোর, হ্যাঁ, অ্যাবোভ অ্যাবোভ সেইড রেমেডিস, হ্যাঁ, কমা দিয়ে লিখলাম ইফ implemented without any deviation, ঠিক আছে, will help the authority, ঠিক আছে, টু 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 তো লিখতে হবে না, halt the sorry, to authority rein the problem, ঠিক আছে। এই যে, তাহলে কনক্লুশনে গিয়ে লিখবেন এরকম কিছু একটা লিখবেন, যে আমাদের ব্যাংকিং সেক্টর অনেক সমস্যা জড়িত, সুতরাং কি হবে, যদি উপরে উল্লেখিত আপনার রেমেডি গুলা,
যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় কোনো প্রকার কোনো বিচ্যুতি ছাড়া, তাহলে কি করবে? অথরিটিকে সাহায্য করবে এই সমস্যাটাকে লাগাম টেনে ধরার জন্য। খেয়াল করে দেখেন, আমি ইন্ট্রোতেও যা বলেছি, কনক্লুশনেও তাই বলেছি। এটা হলো কথার টোনের সৌন্দর্য। আপনি যা দিয়ে কথা শুরু করবেন, তা দিয়েই কথা শেষ করবেন। কি বললাম বুঝতে পারলাম সবাই? আমরা একটু বলেন তো বুদ্ধি করে। হ্যাঁ জি দাদা, বুঝতে দাদা। পারছি। বুঝতে পারছি। এখন ধরেন আমরা এবার কি করব, এই টপিকটাকে নিয়ে লিখবো নিজেরা। ঠিক আছে? আমি খুব মেপে লিখার অভ্যস্ত একটা মানুষ, খুব মেপে লিখি। ঠিক আছে? আমি কতটুকু মেপে লিখি আপনি ক্লাস করতে করতে বুঝতে পারবেন। মনে রাখবেন, সাধারণত আপনার ধরেন 25 মার্ক 30 মার্কের একটা আর্টিকেলের জন্য আমরা বলি ভাই আপনি ম্যাক্সিমাম 300 ওয়ার্ড লিখবেন, বেশি লিখবেনই না। ভাই আমি কি করছিলাম জানেন? আমি হলো আপনার এই পুরো এডি পরীক্ষাতে 200 মার্কের জন্য 9.5 পৃষ্ঠা না 9 পৃষ্ঠা লিখে শেষ করছিলাম। 9 পৃষ্ঠা পরীক্ষা শেষ আমার। ঠিক আছে? সো আপনি কি লিখেন, এক পেজে কয় লাইন লিখেন আমি জানি না, 300 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে পারলেই এনাফ, আর লাগবে না। এখন যদি আপনি যদি ভালো করে বুঝেন, যদি আপনি আমার সেন্টেন্স স্ট্রাকচারটা শিখে রাখেন, আপনি একটা বাক্যে 25টা ওয়ার্ড লিখতে পারেন। তার মানে কি? তার মানে 12টা বাক্য লিখতে পারলে আপনার লেখা শেষ। বুঝতে পারছেন ব্যাপারটা কি বললাম? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এটা কিন্তু একটা মজার বিষয়, খেয়াল করে দেখেন। আপনি যদি একটু মাথায় রাখতে পারেন, খুব ইন্টারেস্টিং বিষয়, যে 12টা বাক্য লিখতে পারলে আপনার লেখাই শেষ, কোনো কিছু বাকি নেই লেখার মতো। ঠিক আছে? তো এখন প্রশ্ন হলো, আমি যে বললাম মেপে মেপে লিখতে হবে, খুব মাপা লেখা লিখতে হবে। এবার আপনি দেখেন, আমি প্রত্যেকটা বাক্য যখন বড় করে লিখতাম সাধারণত 35 থেকে 40 ওয়ার্ডে আটকে যেতাম। তো আপনি ইন্ট্রোডাকশনে মনে রাখবেন ম্যাক্সিমাম 3টা বাক্য লিখবেন, আর কনক্লুশনে সবসময় 2টা বাক্য লিখলে ভালো। আপনার যদি খুব জরুরি হয় 3টা লিখতে পারেন, বাট আমি বলবো ভাই 2টাই বেটার, 3টা লেখার দরকার নেই। এখন আমরা কি করব? আমরা এখন এই টপিকটাতে আপনার হচ্ছে গিয়ে একটা ইন্ট্রো এবং কনক্লুশন তৈরি করব। এখন আপনি বলতে পারেন যে কিরে ভাই, ইন্ট্রোডাকশন লিখে কনক্লুশন লিখবেন, তাহলে মূল বডিটা কি হবে? মূল বডিটা পরে বুঝবো। আমরা প্রথমে ইন্ট্রো এবং কনক্লুশনে কি লিখবো সেটা বুঝে ফেলতে হবে। ঠিক আছে? এই দেখেন কি লিখি, এবার মিলাই আসেন। আমি লিখবো, এবং মনে রাখবেন দয়া করে, এমন কিছু লিখবেন না যা আপনার টপিকের থেকে ডেভিয়েটেড হয়ে যায়। এটা হচ্ছে আপনার মানে কেন্দ্র, আপনি এটাকে ফোকাল পয়েন্টে রেখেই সবকিছু লিখবেন। এখন কি লিখবেন আপনি জানেন, ঠিক আছে, যে বাট যাই লিখেন এটার সাথে কারেক্ট হবে তো হবে। ঠিক আছে? ঠিক আছে? মনে করেন এই যে ব্যাংকিং সেক্টরে করাপশন এবং রিমেডি লিখলেন। এখন আপনি মনে করেন লিখলেন যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টর, হ্যাঁ, ব্যাংকিং সেক্টর has witnessed a tremendous growth in previous decade. But following this, it has been it has been experiencing a a কি বলবো, it has been experience many issues, ইনক্লুডিং করাপশন, ঠিক আছে, পলিটিক্যাল প্রেসার, হ্যাঁ, তারপর মনে করেন যে লিকুইডিটি ক্রাইসিস, হ্যাঁ, এক্সেট্রা। মনে করেন আমি এই লেখাটা দিয়ে শুরু করলাম। এবার বলেন এই লেখাটা সুন্দর একটা লেখা লিখছি, যদি মনে করেন এইটুকুকেই মেজার করতে হয়, আউট অফ 10 আপনার কাও দিবেন বা আমার কাও দিবেন কি? আচ্ছা, আউট অফ 10 কাও দিবেন বলেন? 5। 5 দিবেন। কিন্তু আমি আপনারা কি বলবো জানেন, আউট অফ 10 আপনাকে 5 না, আউট অফ 10 আপনার আমি 1ও দিব না। কেন দিব না? এক আপনারে বলি, ভাই তোরা লিখতে কইছে করাপশন নিয়া রেমেডি নিয়া, তোরে কেডাই কইতে কইছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বিগত 10 বছরে লাস্ট ডিকেডে অনেক উন্নতি করছে? এটা হলো প্রথম বুলশিট, প্রথম মিস্টেক আপনি করছেন। কথাটা কি বুঝতে পারলাম সবাই? আমরা একটু বলেন তো বুদ্ধি করে। জি হ্যাঁ দাদা। হ্যাঁ, বুঝছি দাদা। এবার দেখেন পরের সেন্টেন্সে আসেন, আপনি কইছে করাপশন নিয়ে লিখতে, তুই কেন পলিটিক্যাল প্রেসারে যেতেছিস? তুই কেন লিকুইডিটি ক্রাইসিস যেতেছিস? কারণ করাপশনের সাথে লিকুইডিটি ক্রাইসিসের কোনো সম্পর্ক আপনি এখন দেখার নাই।
আর দেখাইলে সেটা আপনি মূল বডিতে গিয়ে দেখাইবেন। আপনি এটা এখানে আনতে পারেন না। আপনার কথা শুধুই করাপশন এবং রিমেডির মধ্যে থাকবে। তো এই জায়গাতে এগুলা ভুল। আমরা এগুলোকে সাপোর্ট দেই না কোনোভাবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন ভাই এবং বোনের আমার? জি, জি এবার দাদা। টু দ্য পয়েন্ট লিখবো এখন এখানে। সবসময় টু দা পয়েন্ট। মানে স্পেসিফিক হইতে হবে এই যে একবারে। আপনারা 13-14টা ক্লাস কোশ্চেন দেখেন না, একটুখানি ডেভিয়েশন করে কোনো প্রশ্ন করলে আপনার ধমক দিচ্ছি। কেন দিচ্ছি? টু দি পয়েন্টে। ভাই আমরা কথা বলছি করাপশন এবং রেমেডি নিয়ে। এখন হতে পারে যে করাপশনের কোনো একটা পয়েন্টে গিয়ে লিকুইডিটি ক্রাইসিস আসবে, সেটা বডি থেকে আলোচনা হবে। কিন্তু এইখানে সে করাপশন ফেস করতেছে, পলিটিক্যাল প্রেশার ফেস করতেছে, সে লিকুইডিটি ক্রাইসিস ফেস করতেছে, এটা লেখার কোনো দরকার নেই। এখানে সে করাপশন ফেস করতেছে, কারণ আপনার কইছে করাপশন নিয়ে লিখতে। লিকুইডিটি ক্রাইসিস এখানে সাব টপিক, এটা এখানে আনবেন না। কি বললাম বুঝতে পারছেন? জি, জি স্যার। বুঝতে পারছি বুঝতে আমরা, তাই পারছি। না? হ্যাঁ, so আমরা এইভাবে পড়বো। পার্থ অবি স্ক্রিনে দেখাবেন না দয়া করে। তা আমরা তাহলে কি লিখতে পারি এইবার দেখেন। তাহলে আমরা কি লিখবো? এটার নাম দিব হচ্ছে, এটা খারাপ শুরু, তাই না? আমরা লিখবো যে ব্যাড বিগিনিং। এটা আমার পছন্দ হয় না আমার কাছে, ঠিক আছে? আমরা লিখতে পারি কি তাইলে বলেন, ঠিক আছে? আমরা লিখতে পারি কিভাবে দেখেন। আমরা লিখতে পারি এরকম যে, বাইরে আমি নাকটা টানতেছি, শেষ, দাঁড়ান পানি খেয়ে আসি। আমরা কি লিখতে পারি দেখেন। দেখেন, আমরা লিখতে পারি যে, দেখেন, ডেসপাইট ট্রিমেন্ডাস গ্রোথ, ঠিক আছে, উন্নতি সত্ত্বেও, আপনার এই পুরো কথাটাকে আমি 3 বাক্যে নিয়ে আসলাম, দেখছেন, 3 ওয়ার্ডে নিয়ে আসলাম। ডেসপাইট ট্রিমেন্ডাস গ্রোথ, হ্যাঁ, ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ, ঠিক আছে, ইজ এমব্রয়েলড, হ্যাঁ, এমব্রয়েলড উইথ, বলেন তো এমব্রয়েলড উইথ মানে কি? হুম, ক্ষতির সম্মুখীন হওয়া। মানে কোনো কিছুতে কি হয়ে যাওয়া, জড়িত হয়ে যাওয়া, এরকম বোঝায়, ঠিক আছে? সম্পৃক্ত হওয়া স্যার। ব্যাংকিং সেক্টর ইজ এমব্রয়েলড উইথ, হ্যাঁ, ব্যাংকিং সেক্টর কিসে কিসে এমব্রয়েলড হয়েছে বলেন তো? Corruption, নন হ্যাঁ? পারফর্মিং লোনে। আহ, না আমাদের, দেখেন, নন politicalization, পারফর্মিং লোনটা কিন্তু এখানে nepotism. ইস্যু না, বুঝতে পারতেছেন না কেন ভাই? এখানে ইস্যু হলো করাপশন এন্ড রেমেডিস। তো ডেসপাইট ট্রিমেন্ডাস গ্রোথ, দেখলে দা হবে, দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ ইজ এমব্রয়েলড উইথ, ঠিক আছে, আনপ্রেসিডেন্টেড করাপশন। Despite tremendous growth, the banking sector of Bangladesh is embroiled with, এখানে উইথটা ভুল বলতেছে, এখানে এমব্রয়েড ইন বলতেছে কেন ওরা? হ্যাঁ, সে ইন ইন যদি হয় ইন দিলাম, আর কেটে ভুল লিখতেছি। এমব্রয়েলড ইন আনপ্রেসিডেন্টেড করাপশন। তারপরে কি লিখবো যে এফেক্ট, ঠিক আছে, এন্টেইলিং দ্য নেসেসিটি অফ ইমিডিয়েট রেসপন্স, ঠিক আছে, entailing the necessity of immediate response required to rescue this sector, ঠিক আছে, required to rescue this sector কি থেকে? from from an apocalypse, ঠিক আছে? আমি এখানে একটা বাক্য লিখছি, কয়টা বাক্য লিখছি ভাই? একটা। একটা দাদা এই দেখ- এন্টেলিং মানে কি এখানে? বলতেছি, ওই দেখেন 29টা ওয়ার্ড দেখছেন, একদম গোনা।
বলছি না 25টা করে লিখবো, 29টা হয়েছে। মানে কি? মানে হলো এন্টেলিং মানে প্রয়োজনীয় করে তোলা। ঠিক আছে, ডেসপাইট ট্রিমেন্ডাস গ্রোথ, আপনি পুরো একটা বাক্য হুদায় লিখছেন, কোনো দরকার নাই, কিন্তু শুরু করার জন্য একটা বাক্য দরকার ছিল আমার, তাই আমি লিখলাম 3 ওয়ার্ডে যে ব্যাপক উন্নতি সত্ত্বেও বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, ঠিক আছে, কি নজিরবিহীন দুর্নীতিতে জড়িত হয়ে গেছে। এই ফ্যাক্ট, এটা এমন একটা ব্যাপার যার জন্য কি যা কি প্রয়োজনীয় করে তুলতেছে, এন্টেইলিং দ্য নেসেসিটি অফ ইমিডিয়েট রেসপন্স, জরুরি পদক্ষেপের প্রয়োজন করে তুলতেছে। জরুরি পদক্ষেপ কেন দরকার? দরকার রিকোয়ার্ড টু রেস্কিউ দ্য ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরকে উদ্ধার করার জন্য, কি থেকে? ফ্রম এম অ্যাপোক্যালিপস, একটা মহাদুর্যোগ থেকে। দেখেন তো আমার এই পুরো বাক্যের পুরো ফোকাসটা করাপশন এবং রিমেডির মধ্যে লিমিটেড না? জি। তো হ্যাঁ বাবা। রাইট হবে এইরকম। জি। আপনি যখন লিখবেন, আপনি যখন একটা মানুষকে পটান, কোন একটা ছেলেকে বা একটা মেয়েকে পটান, তখন কি করেন? আপনার সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হয়ে যাবে মানুষটা। দেন দ্য ভেরি থিং ইউ শুড ডু উইথ রাইটিং। ঠিক আছে, ওই হুদায় একটা রাইটিং শুরু করলাম, হ্যাঁ বাংলাদেশের ব্যাংকিং সেক্টর উইটনেসিং ট্রিমেন্ডাস গ্রোথ ইন দা, এগুলো বলা তো সময় নেই আমার, এখন ব্যস্ত আমি, ঠিক না? আচ্ছা, তারপর কি লিখবো? একটা বাক্য লিখছি, দিস এসে, দিস এসে উইল, এবার এই এসেটা কি করবে? করাপশনকে তুলে ধরবে এবং কিছু রিমেডির প্রস্তাবনা দিবে। ঠিক আছে, দিস এসে উইল দিস এসে উইল কি ইলাস্ট্রেট, ঠিক আছে, এই এই এসেটা কি করবে? ইলাস্ট্রেট, করবে। কি কি ইলাস্ট্রেট করবে? করাপশন ইন ব্যাংকিং সেক্টর অ্যান্ড অ্যান্ড প্রেজেন্ট, এবং প্রেজেন্ট করবে। ঠিক আছে, প্রেজেন্ট করতে পারে কি? প্রেজেন্ট করতে পারে হচ্ছে সাম কি সলিউশনস, কি পড়তে পারে বলেন তো? সাম রেমেডিস বা সলিউশন। এখন রেমেডি ওয়ার্ডটা কিন্তু আমাদের দিয়ে দিছে। এখন আমরা যদি মনে করেন মানে এই ওয়ার্ডটা আবার ইউজ করতে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে মানে ভুল দেখা যায়। আমরা তাহলে কি করব? আমরা বলবো যে ভাই আপনি এটা কোনো অন্য কোনো ওয়ার্ড দিতে পারেন কিনা একটু দেখেন, দিতে পারলে ভালো। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে, কি বলি ধরেন, রিজলভ। হ্যাঁ, রিজলভ। প্রেজেন্ট রিজলভ কেন, বা বলতে পারেন যে and present some ways to resolve the crisis, এইভাবে বলতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি বললাম, দ্বিতীয় সেন্টেন্স বলে দিলাম যে আমার ইয়েস এটা কি করবে? ব্যাংকিং সেক্টরে যে করাপশনটা আছে ওটা ইলাস্ট্রেট করবে এবং কি করবে? প্রেজেন্ট করবে কিছু ওয়ে টু রিজলভ দ্য ক্রাইসিস। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আমি বলেছি করাপশনকে ইলাস্ট্রেট করবে, মানে কি ব্যাখ্যা দিয়ে তুলবে। হ্যাঁ, সো তাহলে আমার লেখাটাও হবে কি করাপশনকে ব্যাখ্যা করা। আবার কি করতে হবে? কিছু ক্রাইসিসকে উপস্থাপন, সরি, কিছু সমাধানকে উপস্থাপন করতে হবে। সো আমার এই দুই বাক্যের মধ্যে কি হয়ে গেল দেখেন, দুইটা বাক্যের মধ্যে কয়টা ওয়ার্ড লিখলাম? 45টা ওয়ার্ড লিখলাম, আমার ইন্ট্রোডাকশনটা কিন্তু হয়ে গেল। বুঝতে পারলাম সবাই আমরা? জি। আচ্ছা, জি আচ্ছা। দাদা। এবার কি করবেন? কনক্লুশনের দিকে আমরা একটু যাই, চলেন। এটা আমাদের ইন্ট্রোডাকশন গেল। কনক্লুশনে কি আমরা কি লিখবো দেখেন। কনক্লুশন কি আমরা বলবো যে ইন কনক্লুশন, ঠিক আছে, আওয়ার আওয়ার ব্যাংকিং সেক্টর, ঠিক আছে, হ্যাজ বিন উইটনেসিং মেনি ইস্যুস। ওই ওই আগের কথাই বলতেছি কিন্তু ঘুরে পেঁচে। ঠিক আছে, কি লিখবো? যে আনলেস দিস হার্ডলস আর ইলিমিনেটেড, যদি দূর না করা হয়, ঠিক আছে, হ্যাঁ, unless these hurdles are eliminated with, sorry, eliminated by the authorities, ঠিক আছে,
কি হতে পারে তাহলে? হোল সেক্টর ক্যান কোলাপস, ঠিক আছে, এন্ড এবং কি হতে পারে, যে পুরো সেক্টরটা কি হতে পারে, কোলাপস করতে পারে, ঠিক আছে, এন্ড দ্য হোল সেক্টর ক্যান কোলাপস এন্ড, দাঁড়ান ভাই, আমরা কি বললাম, যে হোল সেক্টর ক্যান কোলাপস, ঠিক আছে, ক্যান না লিখে আমরা লিখি মে, ঠিক আছে, আনলেস দিস হার্ডলস আর এলিমিনেটেড বাই দ্য অথরিটিস, the whole sector may collapse and কি, and we will experience কি its 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 rippling effects, ঠিক আছে। এই দেখেন, দুইটা বাক্যের মধ্যে কনক্লুশন শেষ করে ফেললাম। দেখেন, আগের কথাটাই এখানে বলছি, ব্যাংকিং সেক্টর অনেক প্রবলেমের মধ্যে এখানে আছে। যদি আমরা এগুলোকে দূর না করি কর্তৃপক্ষের মাধ্যমে, তাহলে পুরো সেক্টরটা কলাপস হতে পারে এবং কি হতে পারে, আমরা একটা রিপলিং ইফেক্ট অনুভব করতে পারি। দেখেন তো, পুরো লেখাটাই ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের সাথে কানেক্টেড না? হ্যাঁ দাদা। কানেক্টেড। সো ইন্ট্রোডাকশনে যা বলবেন, হোয়াট উইল স্টার্ট হেয়ার, ইন কনক্লুশন ইট উইল বি ফিনিশড হেয়ার, ঠিক আছে। এখন আপনি কিন্তু জানেন যে আপনি আসলে এই আর্টিকেলে কি লিখতে চাচ্ছেন, এটা কিন্তু একটা বড় মজার বিষয়। এবং দেখেন, আপনি কিন্তু অলরেডি কতটা ওয়ার্ড লিখছেন, অলরেডি আপনি 75টা ওয়ার্ড লিখে ফেলছেন, দেখছেন? এই 4টা বাক্যের মধ্যে 75টা ওয়ার্ড আপনি লিখে ফেলাইছেন। তার মানে আপনি বাক্যের উপরে নিয়ন্ত্রণ দেখাইতে পারতেছেন, 4 বাক্যে 75টা ওয়ার্ড। এবার দেখেন, একটা জিনিস আপনাকে শিখিয়ে দিই, সেটা কিরকম। এই যে রাইটিংটা লিখতেছেন, হ্যাঁ, এখন আপনি যখন লিখবেন না, তখন একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার লেখাটা প্রফেশনাল হতে হবে। এখন এই প্রফেশনাল রাইটিংটা আসলে কিভাবে হয় আমরা একটু দেখে আসেন। আপনি যেই পেজে লিখবেন, ওই পেজে সঙ্গে সঙ্গে তার নিচে এমন একটা দাগ দিয়ে দিবেন, ঠিক আছে, এটা কিন্তু খুব দরকার। এই দাগটার নিচে কি লিখবেন জানেন? রেফারেন্স ওয়ার্ডটাকে লিখবেন, রেফারেন্স, ঠিক আছে। রেফারেন্স দিয়ে 1 নাম্বার দিবেন। তারপর হচ্ছে মনে করেন যে আপনি এখানে মনে করেন যে 1 নাম্বার দিয়ে, তারপর মনে করেন 2 নাম্বার দিবেন, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে গিয়ে যে আপনি রেফারেন্স দিবেন। তা আমি এবার একটু স্টাইল করি, রেফারেন্সের এই ফন্ট গুলো একটু ছোট করে লিখি, তো ছোট করে লিখে এগুলোকে আবার বোল্ড করে দিই, ইটালিক করে দিই, মানে আমি একটু জেল কলম দিয়ে লিখি। তো প্রেজেন্টেশনটা খুব মানে অ্যারিস্টোক্রেটিক মনে হয়, প্রফেশনাল মনে হয়, ঠিক আছে। এটা জিনিসটা মাথায় রাখবেন ব্যাপারটা, এইটা একটা বিষয়। আমরা এগুলো আলোচনা করব, কোনো সমস্যা নাই, কারণ আমাদের আজকে মেইন আলোচনা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের সামঞ্জস্যতা। এর মধ্যে এগুলো আছে, তাই শুরু করতেছি এক এক করে, অনেকগুলো টপিক এখানে ক্লিয়ার হবে। এরপর দেখবেন অনেক সময় আপনার রাইটিং এ গিয়ে কি হয় জানেন, আপনার এরকম হয় যে কোনো একটা টার্ম বারবার ইউজ করতে হয়। যেমন উদাহরণস্বরূপ আপনাকে আমি বলি, যেমন এখানে আপনি ব্যাংকিং সেক্টর বলতেছেন, হতে পারে যে ব্যাংকিং সেক্টর ওয়ার্ডটা বারবার লিখতে হবে। তো বারবার ব্যাংকিং সেক্টরটা না লিখে আপনি ব্যাংকিং সেক্টর লিখলেন, এরপর এর পাশে বিএস লিখে দিবেন। তো বিএস দিয়ে কি বোঝাবে জানেন? ব্যাংকিং সেক্টর। যতবারই বিএস লিখবেন ততবারই কি হবে, এটা এরকম বোঝাবে, ঠিক আছে। তো এখানে কি করতে পারেন, আপনি একটা অ্যাক্রোনিম লিস্ট করতে পারেন, ঠিক আছে। অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম জিনিসটা কি ভাই? যেই নামটা সংক্ষিপ্ত করা হয় সেটাই অ্যাক্রোনিম, কিন্তু যদি সেটা ফর্মাল হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। যেমন ধরেন বিবিসি একটা ফর্মাল শর্টকাট নেম, এটা অ্যাব্রিভিয়েশন। কিন্তু আপনি আপনার প্রয়োজনে কোনো একটা শর্ট টার্ম তৈরি করছেন, ওটাকে বলা হয় অ্যাক্রোনিম, ঠিক আছে। তো এখানেও 1 2 দিয়ে লিখে দিবেন যে ভাই, আমি বেসিক্যালি ব্যক্তিগতভাবে ব্যাংকিং সেক্টর ওয়ার্ডটা কি করেছি,
বিএস বুঝাইছি। তো একবার যখন এটা প্রথমবার লিখে নিছেন এবং এখানে মেনশন করছেন, এরপর এটা আপনাকে আর মেনশন করার কোনো দরকার নাই। টিচার দেখলেই বুঝবে এখানে একটা অ্যাক্রোনিম ইউজ করছেন। তবে অ্যাক্রোনিম আপনারা খুব একটা ইউজ করেন না, আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, এই যে আমি দিয়ে দিলাম, স্যার খুশি হবে জিনিস দেখলে। ঠিক আছে, যেমন এখানে বি বিএস আমরা আনছি, এখানেও বিএস আমরা চাইলে বিএস ইউজ করতে পারতাম কিন্তু। ঠিক আছে, তবে সাধারণত 3 শব্দের কোনো টেকনিক্যাল টার্ম থাকলে আমরা বলি যে এরকম বানাতে ভাল লাগে দেখতে, এছাড়া দরকার হয় না আশা করি। এটা গেল, হ্যাঁ। বুঝতে পারছেন না ব্যাপারটা? আমাকে একটু বলেন তো। জি দাদা দাদা। নিজে থেকে যেটা বানাবো সেটা হচ্ছে অ্যাক্রোনিম দিয়ে দিব। হ্যাঁ, আর তবে অ্যাক্রোনিমের দরকার হবে না খুব একটা, আমি জানি। তারপরও ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা দাদা, বুঝছি। এবার দেখেন একটা জিনিস বলি, সেটা কি, সেটা হচ্ছে যে এটা তো বুঝলাম। এখন ধরেন আপনি ইন্ট্রোটাও দিয়ে দিয়েছেন, কনক্লুশনটাও দিয়ে দিয়েছেন। এই যে ইন্ট্রোর একটা প্যারা, কনক্লুশন একটা প্যারা। এবার প্রশ্ন হলো, যখনই আপনি মূল বডিতে যাবেন তখন কি করবেন? তখন আপনি আপনি কিন্তু কি করবেন, এই কোন রকম কোনো ভনিতা করে আবার হিস্ট্রি দিবেন না। কেন দিবেন না? কারণ আপনি কিন্তু অলরেডি এখানে মেনশন করছেন যে এই আর্টিকেলটা করাপশনটাকে ইলাস্ট্রেট করবে। আর কি করবে? সমাধান দেওয়ার চেষ্টা করবে কিছু। সো আপনার হিস্ট্রি দেওয়ার দরকার নাই। তাহলে আপনি কি করবেন? আপনি শুরু করবেন যে টু বিগিন উইথ দিয়ে আপনি লেখা শুরু করবেন। এখন আপনি মনে করেন যে 2টা করাপশন আপনি এখানে উল্লেখ করতেছেন, 2টা করাপশন আপনি 2টা প্যারাতে উল্লেখ করেন। ঠিক আছে, এবার মনে করেন কথার টোনটা আপনার কি হবে, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গিয়ে কি বলবেন? এই দেখেন, অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, টু রিজলভ দিস ইস্যুস, কমা দিয়ে আপনি কিছু একটা লিখবেন। তারপরে লিখবেন যে ফলোইং স্টেপস ক্যান বি আন্ডারটেকেন, এরকম কিছু একটা লিখবেন। ঠিক আছে, ফলোইং স্টেপস ক্যান বি আন্ডারটেকেন, এরকম কিছু একটা লিখবেন। তারপর হয়তো বা আপনি কি করবেন যে 1 দিয়ে, হ্যাঁ, 2 দিয়ে কয়েকটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এরকম দিবেন। তারপর কি করবেন? কনক্লুশন দিবেন। আপনার লেখা কিন্তু শেষ। একদম টু দি পয়েন্টে কথা, এখানে কোনো ভুজুং ভাজুং আলাপ করার সময় নাই। ওই যে কাফি নাকি একটা ছেলে আছে না, আপনার ই করে যে ভিডিও বানায়, ও ওই খালি লিখছে দাদা। কয় যে পয়েন্টে আসেন, আপনাকে ওই যে পয়েন্টে আসতে হবে। ঠিক আছে, ওকে। কোন রকম কোনো আউল ফাউল টপিকে আমাদের কথা বলার সময় নেই, সবসময় টু দি পয়েন্টে আমরা কথাবার্তা বলবো। বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ দাদা। আচ্ছা, গেল, হ্যাঁ। এখন দেখেন, এটা বুঝে গেছেন। এখন এই লেখাগুলো আমরা আসলে কিভাবে লিখি, এগুলো আমাদের পরবর্তী ক্লাসের আলোচনা। আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, মনে করেন আপনি এই দিয়ে কি বলে যে, ধরে নিচ্ছি যে আপনি ধরেন, আমি এটাকে একটু পরের পেজে নিয়ে যাই, দ্যাট উইল বি গুড ডিসিশন আই গেস। ধরেন আপনি যখন কোনো একটা করাপশনকে এক্সপ্লেইন করতে যান, হ্যাঁ, আপনারা সাধারণত কি লিখেন দেখেন, আপনারা দেখাই। আপনারা লিখেন যে ফার্স্টলি, প্রথমত, হুম ব্যাংকিং সেক্টর ইজ কি, banking sector faces much political pressure from different, ঠিক আছে, different leaders, and as a result of this, bankers um, কি বলে, allocate loan without any proper consideration. Therefore, the the problem, হ্যাঁ, problem begins। আপনি হয়তো এরকম একটা লেখা লেখেন। এখন এই লেখাটায় প্রবলেমটা কোথায়? এই লেখাটার সমস্যাটা হচ্ছে, আপনি এগুলো যে বলতেছেন, এগুলো সবই হচ্ছে গিয়ে ক্লেইম, দাবি। আপনি দাবি করছেন যে ভাই, ব্যাংকিং সেক্টর অনেক পলিটিক্যাল প্রেসার ফেস করতেছে,
তারপর ব্যাংকিং সেক্টর কোনো রকম কোনো কনসিডার ছাড়া লোন দিতেছে এবং এখানে সমস্যাটা সৃষ্টিতেছে। কেউ মনে করে এসে আপনার আমি আমি মনে করে আপনার বললাম যে কি যে ডক্টর ইউনূস খারাপ, ডক্টর ইউনূসের চরিত্র নিয়ে অনেক প্রশ্ন আছে, হ্যাঁ, ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষতি করবে, আমি এগুলো বললাম। এখন আমাদের দেশে আসলে এই আর্গুমেন্টের চর্চাটার কোনো দেখি না, আমরা কোনো প্রয়োগ দেখি না, কারণ এখানে হলো চলে জোর যার মুল্লুক তার। যখন আমি বলবো যে ডক্টর ইউনূস খারাপ, আমি যত বড় ব্যক্তি হই, আপনি কখনো আমার কথা বিশ্বাস করবেন না। একমাত্র যদি সাক্ষাৎ ঈশ্বর নেমে আপনার পরে তাহলে বিশ্বাস করতে পারেন, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম দিস বিশ্বাস করার কোনো ওয়ে নাই। কেন ওয়ে নাই? এগুলো হচ্ছে ক্লেম, এগুলো দাবি। এখন আমি প্রমাণ দিতে যদি পারি, এই দেখ ডক্টর ইউনূস খারাপ, কেন খারাপ, এই যে এই ঘটনাটা আমরা পাইছি প্রমাণ, তাহলে ক্লেমের সাথে আপনি একটা উদাহরণ দিয়ে যেটাকে সলিডিফাই করছেন আপনার দাবিকে, ঠিক আছে? তো যে কোনো কিছু লেখার সুন্দর ওয়ে হচ্ছে কিরকম জানেন? অ্যাট ফার্স্ট ক্লেম করবেন, তারপর জিনিসটাকে এক্সাম্পলিফাই করবেন, এরপর কি করবেন? রিস্টেট দ্য ক্লেম করবেন। আমি বলছি ডক্টর ইউনূস খারাপ, ডক্টর ইউনূস পচা মানুষ, ডক্টর ইউনূস এই করে না, ডক্টর ইউনূস সেই করে না, এগুলো হচ্ছে দাবি। এই কথাগুলো কোনো ভিত্তি নাই, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে কিন্তু দেখবেন এই দাবি দিয়েই সবকিছু হয়ে যাচ্ছে, দেখলাম, ঠিক আছে? এগুলো কি বলেন তো? হ্যালো, ক্লেম। দাবি। এগুলো হচ্ছে দাবি। তো দাবি আর হচ্ছে অথেন্টিক ডাটা, টু আর ডিফারেন্ট। আমি এক্সাম্পল বলার ব্যাপার ভুল টাইপ করতে দেখছেন। তো আপনি কখনোই দাবি করে যাবেন না, আপনি এই জিনিসটা মেনটেন করবেন। প্রথমে দাবি করবেন, উদাহরণ দিয়ে প্রমাণ দিবেন, তারপর রিস্টেট করবেন ক্লেমটাকে। তো এগুলো না করতে পারলে আপনার কিন্তু হবে না। ধরেন আপনি পলিটিক্যাল প্রেশারটা লিখতেছেন করাপশনের একটা কারণ হিসেবে, আপনি কি বলবেন দেখেন, উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে। ফার্স্টলি এই কথাটা খুব বাজে শোনায়, আমরা লিখবো টু বিগিন উইথ। টু বিগিন উইথ আপনি লিখবেন যে ওয়ান, এই যে এখন আপনি করাপশনটা নিয়ে লিখতে গেলে করাপশনের কারণগুলোও কিন্তু লিখতে হবে, তাই না? তাহলে কিন্তু আপনাকে ইন্ট্রোডাকশনটা নিয়ে একটু ভাবতে হবে। কারণ কি, দিস এস এ উইল, কোথায় গেল, ইলাস্ট্রেট দ্য করাপশনস, ঠিক আছে? তো আপনি কি লিখতে পারেন? আহ, আপনি বলতে পারেন দিস এস এ উইল ইলাস্ট্রেট, কি করবে, রিজনিংস, ঠিক আছে, বুট্রেসিং দ্য করাপশন ইন ব্যাংকিং সেক্টর, বা ব্যাংকিং সেক্টরে করাপশনকে সাপোর্ট করতেছে। তাহলে জিনিসটা আমার জন্য ইজি হচ্ছে। এই যে আমি এখন থেকে লিখবো টু বিগিন উইথ, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল reasons for corruption in banking, বারবার ব্যাংকিং সেক্টর লিখবেন না, ব্যাংকিং চ্যানেল, ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং সেক্টর, ঠিক আছে? So to begin with, one of the fundamental reasons for corruption in banking sector is is pressure from political leaders। এই যে আমি একটা দাবি করলাম, এবার দাবি করার পর কি করব, আমি এটাকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? উদাহরণটা কি? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি বলতে পারি যে মেনি রিপোর্টস, ঠিক আছে, আর শোয়িং দ্যাট, কি দেখাচ্ছে, যে পলিটিক্যাল লিডার্স, ঠিক আছে, এস্টাবলিশড, না বলে কি বলতে পারেন যে ফর্মড ডিফারেন্ট ইনস্টিটিউশনস, ঠিক আছে, টু borrow money from banking sectors। যে উদাহরণস্বরূপ
অনেক রিপোর্টই দেখাচ্ছে, এখানে শো বললে ভালো বলতেছে, অনেক রিপোর্ট দেখাচ্ছে কি যে পলিটিক্যাল লিডাররা কি করছে, বিভিন্ন রকম ইনস্টিটিউশন তারা বানাইছে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংকিং সেক্টর থেকে কি করার জন্য, আপনার টাকা নেওয়ার জন্য। ওকে, আপনি উদাহরণ দিয়ে বললেন। তারপরে কি বলতে পারেন? কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে কি হয়েছে, ফলশ্রুতিতে কি হয়েছে আপনি বলতে পারেন কি, দিস ইনস্টিটিউশনস, ঠিক আছে, হ্যাভ, ফলশ্রুতিতে কি হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো কি করেছে, হ্যাভ প্লেইড এ সিগনিফিকেন্ট রোল ইন শিফনিং অফ মানি। মানে কি শিফনিং অফ মানে কি, মানে হচ্ছে আপনার কোনো কিছুকে আত্মসাৎ করা। ফলশ্রুতি কি হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো কি করছে, টাকা আত্মসাৎ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করছে। ঠিক আছে, দেয়ার ফোর, সুতরাং কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি কি যে ইনফ্লুয়েন্স বাই পলিটিক্যাল লিডার্স, ঠিক আছে, হ্যাজ হ্যাজ বিন এ মেজর কনসার্ন ফর ব্যাংকিং সেক্টর। এই দেখেন, আমি জিনিসটাকে কিভাবে এক্সপ্লেন করলাম। প্রথমত, ব্যাংকিং চ্যানেলের প্রেসারের একটা ফান্ডামেন্টাল রিজন হচ্ছে পলিটিক্যাল লিডার। উদাহরণস্বরূপ, অনেক রিপোর্ট কি দেখাচ্ছে, পলিটিক্যাল লিডাররা বিভিন্ন ইনস্টিটিউশন বানায়া টাকা ধার করছে ব্যাংকিং সেক্টর থেকে, এবং এটা কি করছে, আপনার টাকাকে সরা নিতে ভূমিকা পালন করছে। সুতরাং পলিটিক্যাল লিডারদের প্রভাব ব্যাংকিং সেক্টরের জন্য একটা মেজর কনসার্ন হয়ে দাঁড়াইছে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? হ্যাঁ দাদা। আচ্ছা, তো এইভাবে কি করতে হবে, আলোচনাকে আগায় নিতে হবে। এই যে একটা করাপশন, আপনি একটা করাপশন কিন্তু দেখাইছে, ব্যাংকিং সেক্টরের দুর্নীতি। ঠিক আছে, সো এইভাবে কি করতে হবে আপনাকে, জিনিসটাকে এই দাঁড় করাতে হবে। এখন মনে করেন আপনি যদি এখানে, আমরা জাস্ট আলোচনা শুরু করেছি, সো অনেক অ্যাডভান্স কিছু এখানে আসবে যা আমরা এখনো আনি নাই। যেমন এখানে নিউমেরিক্যাল ডেটা আসবে, গ্রাফ আসবে, ঠিক আছে, ও আপনার ওয়ার্ডের যে ভ্যারিয়েশন ব্যাপারটা আছে ওইগুলো আসবে। So, অনেক কিছু এখানে আসলে আছে। আমি চেষ্টা করেছি সহজ করে লেখার জন্য। যেমন এখানে যে রাইট আপটা আমি দিলাম, আমি হলুদ মার্ক করে দিই, এই রাইট আপটাকে আপনি যদি ধরেন যে আম, আরো স্মার্ট প্রেজেন্টেশন দিয়ে যেতে চান, তাহলে কি করতে পারেন দেখেন, আপনাকে আমি দেখাই। এই দেখেন, দেখেন, আমরা বলতে পারি কি যে টু বিগিন উইথ, মানে একই লেখাকে ভিন্ন ভাবে প্রেজেন্ট করবো। দেখেন, টু বিগিন উইথ, একটু পানি খেয়ে নিই। আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি টু বিগিন উইথ পলিটিক্যাল লিডার্স, ঠিক আছে, পলিটিক্যাল লিডার্স, ঠিক আছে, কি করতে পেরেছে তারা, ফর্মড এ ওয়েব টু, টু কি করতে, হুম, কি করছে বলেন তো, বলেন তো বুদ্ধি করে। নানা রকম প্রতিষ্ঠান খুলছে, হুম, নানা রকম ভুয়া প্রতিষ্ঠান খুলছে। না আমরা বলতে পারি যে, না আমি এইভাবে লিখি যে পলিটিক্যাল লিডার্স, ঠিক আছে, হ্যাভ ডিভোর্ড দ্য ব্যাংকিং সেক্টর। ঠিক আছে, এর মাধ্যমে এমডে যে লিখলাম যে বাই ফর্মিং এ ওয়েব অফ ইনফ্লুয়েন্স
and কি and হচ্ছে and করাপশন, ঠিক আছে? যে to begin with, political leaders have devoured the banking sector by forming a web of influence and corruption, ঠিক আছে? consequently, ঠিক আছে, নন পারফর্মিং লোনস, এটাকে আমরা সংক্ষেপে বলি এনপিএলস, ঠিক আছে, হ্যাভ স্কাই রকেটেড, হ্যাঁ, অ্যান্ড হ্যাজ স্কাই রকেটেড, কমান দিয়ে লিখলাম যে কারেন্টলি, উদাহরণস্বরূপ লিখতেছি, মনে করেন যে 1200 কোটি টাকা, ঠিক আছে, 1200, হ্যাঁ, আমরা কি বলতে পারি, টাকা 1200, ঠিক আছে, 1000 crore। হুম, তারপর কি লিখতে পারি, আমি মনে করি লিখলাম যে মোস্ট অফ হুইচ ওয়ার borrowed by some কি some institutions, হ্যাঁ, institutions, ঠিক আছে, backed by political leaders, ঠিক আছে। হুম, তারপর কি বলতে পারি, such as, আপনি মনে করেন যে এক্স কমা ওয়াই কমা, হ্যাঁ, জেড দিয়ে মনে করেন বললেন, তারপর মনে করেন বললেন যে টু মেনশন বাট এ ফিউ, ওই যে নাম টাম দিয়ে বললেন, ঠিক আছে, তাই না? এখন দেখেন, এই উপরের লেখার মেসেজ যা, নিচের লেখার মেসেজও তা, কিন্তু উপরের লেখার ওয়ার্ড চয়েস, উপরের লেখার প্রেজেন্টেশন আর নিচের লেখার ওয়ার্ড চয়েস এবং প্রেজেন্টেশন ভিন্নতা পাচ্ছেন না? হ্যাঁ দাদা, অনেক ভিন্নতা। অনেক ভিন্নতা, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, আপনি লিখবেন, আপনার লেখাটা আপনার কাছে আসবে, ঠিক আছে, না লিখলে কিন্তু আসবে না, লিখলে আপনার কাছে আসবে। এই জিনিসটা অত সহজও না, আবার অত কঠিনও না, মানে জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে, ঠিক আছে। আপনি যদি একই লেখাকে ঘোরাতে চান, খুব সুন্দর করে ঘোরাতে পারেন, ঠিক আছে। সো এইভাবে আপনাকে হচ্ছে লিখতে হবে। তো আমরা আজকে মেইনলি দেখলাম হলো ইন্ট্রোডাকশনটা কিরকম হয়, কনক্লুশনটা কেমন হয়, কিছু বেসিক আইডিয়া নিলাম। নেক্সট ক্লাসে দেখবেন যে লেখাটা আমরা আরো ভিতরে যাব, এই একই টপিকে আমরা থাকবো, ঠিক আছে, একই টপিকেই আমরা লেখাটাকে আরো বেশি ডেলভ ইনটু করবো, মানে কি এক্সপ্লোর করবো, ঠিক আছে। বুঝতে পেরেছেন সবাই? এবার আপনাদের হোমওয়ার্কটা কি, এখন কিন্তু হোমওয়ার্ক গুলো সিরিয়াস হোমওয়ার্ক, আপনারা সবাই ব্যাংকিং সেক্টরের উপরে 200টা ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবেন, ঠিক আছে, রাইট এন আর্টিকেল। আর্টিকেলটা কি এরকম ফরম্যাটে লিখবো আপনি যেরকম এখন লিখছেন? এখন আপনার যদি মনে হয় যে এর চাইতে কোনো ভালো ফরম্যাট থাকে, আপনি সেই ফরম্যাটে লিখেন, আমি দেখবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। রাইট এন আর্টিকেল, ঠিক আছে, কিসের উপর লিখবেন আপনি বলেন তো? এই যে ব্যাংকিং সেক্টর করাপশন অ্যান্ড রেমেডিস। হ্যাঁ, ওয়ার্ড লিমিট কত? ওয়ার্ড লিমিট 200, বেশি না। শুধুমাত্র টাইপ করে দিবেন, হাতে লিখে তুলে দিবেন না, টাইপ করে দিবেন, আর টাইপ করে আমাকে সরাসরি মেল করবেন, পিডিএফ পাঠানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ দাদা। ওকে, স্যার হ্যাঁ বলেন, শুনছি। ও, স্যার যদি এরকম হয় যে একটা করাপশনকে আমি আইডিয়াকে এক্সপ্লেইন করে একটা প্যারাগ্রাফ তৈরি করে ফেললাম, ওইটা কি আবার রিমেডিস দিয়ে, তাইলে সেটা কি স্যার করাপশনের টোটাল ওভারভিউ হবে? হতে পারে, হতে পারে। এখন আপনি যদি মনে করেন যে একটা দিয়ে আপনি পারবেন, করেন, কোনো সমস্যা নেই, আপনার যেভাবে ভালো লাগে। কিন্তু আপনি যেটাই বলেন, যেমন আমি এখানে কি বলেছি যে আমি এখানে করাপশনের রিজনিংস গুলো তুলে ধরবো, তার মানে কি আমি বেশ কয়েকটা রিজনিং আলোচনা করবো। আর এমন যদি হয় যে না, আপনার দৃষ্টিকোণ থেকে, ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ, দিস ইজ দ্য সোল রিজন বা রেশিওনালস ফর দ্য করাপশন ইন মাই ব্যাংকিং সেক্টর, তাহলে ইন্ট্রোডাকশনে লিখেই দিবেন যে দিস এসে উইল শো দ্য রিজন, শো দ্য রিজন ফর করাপশন, পাশে দিয়ে লিখে দিবেন
হুইচ ইনক্লুড ব্লা 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 এরকম করে লিখে দিবেন, বা অনলি করাপশন লিখে, সরি অনলি রিজন লিখে কমা দিয়ে বলে দিবেন যে সেই রিজনটা কি সেটা বলে দিবেন। তারপর আপনি এটাকে এক্সপ্লেইন করে চলে গেলেন, ঠিক আছে? যদি আপনি এরকম করতে চান, ডিপেন্ড ডিপেন্ড করে। মনে করেন আপনাকে আমি, যেমন আজকে যেমন টপিক পেলাম কি যে ঢাকার বায়ু খুব খারাপ, ঠিক আছে? এখন মনে করেন আপনাকে মনে করেন বললো যে এয়ার পলিউশন নিয়ে আপনি একটা আর্টিকেল লিখেন। এখন আপনি প্রথমে জিনিসটা ফিল করতে হবে যে হোয়াট আই এম গোয়িং টু রাইট অ্যাবাউট দ্য এয়ার পলিউশন, বিকজ ইউ হ্যাভ নিউমেরাস অ্যান্ড লট অফ থিংস টু রাইট। লট অফ থিংস টু রাইট মানে তো আমি লট অফ থিংস আমি লিখতে পারবো না। তা আমি তাহলে কি করব? আমি তাহলে যে কাজটা করব, আমি ইন্ট্রোতে বলে দিব যে দিস এসে উইল শো দ্য টু প্রাইমারি রিজনস ফর এয়ার পলিউশন। যদি আপনার কাছে মনে হয় একটা বা দুইটা, যে একটা হচ্ছে গিয়ে কি দ্য নেগলিজেন্স অফ সিটি ডুয়েলার্স, সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে কি আপনার দ্য নেগলিজেন্স অফ ইনস্টিটিউশনস। যদি আপনি মনে করেন যে দুইটা মাত্র কারণেই হচ্ছে এয়ার পলিউশন ঘটতেছে, তাহলে এইভাবে মেনশন করে দিবেন ইন্ট্রোডাকশনে। তাহলে স্যার বুঝবে যে আপনি সমস্ত সমস্যাকে দুইটা ভাগের মধ্যে ফেলে দিয়েছেন। আর যদি এমন হয় যে না আপনি অনেকগুলা কারণ শো করবেন, তাহলে আপনি এভাবে লিখবেন যে দিস এস এ উইল ডিসকাস দা রিজনস ফর এয়ার পলিউশন ইন ঢাকা সিটি। মানে অনেকগুলো কারণ আছে, আমি এটা একটা একটা করে লিখবো, বা দিস এস এ উইল সামারাইজ দা রিজনস ফর এয়ার পলিউশন ইন ঢাকা সিটি। এইভাবে মেনশন করবেন। মানে আপনাকে ফিল করতে হবে আপনি কিভাবে লিখবেন, আর কিভাবে লিখবেন ওইটা আপনি অবশ্যই ইন্ট্রোডাকশনে মেন অধিগ্রহী করো, মোবাইলটা অধিগ্রহী করো, করবি অধিগ্রহী। তো আপনি কি করবেন, আপনাকে ফিল করতে হবে যে আপনি কি লিখবেন। তো আপনি যা লিখবেন তা আপনি ইন্ট্রোতে বলে আসবেন। এখন আপনি মনে করেন কারণ হিসেবে 20টা কারণ দেখাবেন, 20টা কারণ তো সামারি করে ইন্ট্রোডাকশনে লেখা পসিবল না। কারণ কি আপনি অনেকগুলা কারণ সামারাইজ করে বলবেন, ও ক্ষেত্রে ইন্ট্রোডাকশনে মেনশন করা দরকার নাই যে কি কি কারণ। আপনি জাস্ট বলবেন যে কারণগুলো দেখাবেন। আর যদি এমন হয় না মোটা দাগে আপনি দুইটা ভাগ করে দিয়েছেন কারণকে, সেক্ষেত্রে আপনি ইন্ট্রোডাকশনে বলে আসলে ভালো। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? জি স্যার। ওকে, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট, নমস্কার, আল্লাহ হাফেজ। স্যার গুড নাইট স্যার। স্যার হ্যালো হ্যাঁ, জোরে বলেন। স্যার, বলছিলাম যে আমরা কি পরীক্ষার খাতে জেল কলমটা ইউজ করতে পারি? কি কলম? জেল কলম আপনি যে বললেন রেফারেন্সে। আমি ইউজ করে আসছি। এখন যদি পরীক্ষা হলে বলে যে শুধু বল পয়েন্ট দিয়ে লিখতে হবে, লিখবেন, না বললে লিখবেন না, ঠিক আছে? পরীক্ষার ইনস্ট্রাকশন দেখবেন যে পরীক্ষার হলে আপনাকে কি বলা হইতেছে, ঠিক আছে? ওই ভিত্তিতে আপনি লিখবেন। জেল কলম ইউজ করাটা কোনো ভালো সিদ্ধান্ত না। কেন না? কারণ এই পাশে লিখবেন, আদার পার্টিকে দেখবেন যে একটা ছোপ ছোপ দাগ পড়তেছে। জেল কলমটা ইউজ করি কোথায়? রেফারেন্স টেফারেন্স দেওয়ার ক্ষেত্রে, বা একটু হাইলাইটেড করার জন্য, যেন স্যারের কাছে কি হয় জিনিসটা চোখে পড়ে। আলোচনা আসবে এগুলো নিয়ে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে। বাই বাই।